রাতের অন্ধকার আকাশের দিকে তাকালে আমরা অসংখ্য নক্ষত্রকে মিটমিট করে জ্বলতে দেখি। এই নক্ষত্রগুলোর মধ্যে একটা ছোট নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টাউরি। এটা আমাদের সূর্যের পরে আমাদের সৌরজগতের সবথেকে নিকটবর্তী নক্ষত্র। তবে এক্ষেত্রে নিকটবর্তী মানে কিন্তু এমন নয় যে এটা অনেক কাছে আছে। আসলে এই নক্ষত্রটা প্রায় 4.24 আলোকবর্ষ দূরে আছে। আলোর গতিবেগে সফর করলেও সেখানে পৌঁছাতে আমাদের 4 বছরের থেকেও বেশি সময় লাগবে। যদি বর্তমান সময় সবথেকে দ্রুত গতিসম্পন্ন রকেট টেকনোলজি ব্যবহার করা হয় তাহলে সেখানে পৌঁছাতে আনুমানিক 75,000 বছর সময় লাগবে। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আজীবন স্থায়ী থাকবে না। একসময় সূর্যের বয়স বাড়বে, পৃথিবীর তাপমাত্রা বাড়বে, সম্পদ শেষ হয়ে যাবে। সেই জন্য বিজ্ঞানীরা এখন সেই সব জায়গার খোঁজ করছেন যেখানে পৃথিবীর মতো পরিবেশ থাকতে পারে। প্রক্সিমা সেন্টাউরির চারদিকে একটা গ্রহ ঘুরপাক খায় যার নাম হলো প্রক্সিমা বি। এই গ্রহটা তার নক্ষত্রের হ্যাবিটেবল জোনে আছে। যেহেতু সেখানে লিকুইড জলের উপস্থিতির সম্ভাবনা আছে, তা অনুমান করা হয় যে সেখানে প্রাণের অস্তিত্বেরও সম্ভাবনা থাকতে পারে। তবে এখানে সবথেকে বড় প্রশ্ন হলো, যদি সেই জায়গাটা প্রাণের বিকাশের উপযুক্ত হয়েও থাকে তাও কি আমরা কখনো সেখানে পৌঁছাতে পারবো? দেখুন বন্ধুরা, চাঁদ আমাদের কাছে থাকা সত্ত্বেও চাঁদে পাড়ি দিতে আমাদের বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়েছে। তাহলে এত দূরে থাকা প্রক্সিমা বিতে পৌঁছানো কতটা কঠিন ব্যাপার সেটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই নক্ষত্রটা আমাদের থেকে প্রায় 40 ট্রিলিয়ন কিলোমিটার দূরে আছে। 1977 সালে ভয়েজার 1 নামের একটা মহাকাশযান লঞ্চ করা হয়েছিল। এটা এখনও পর্যন্ত 23 বিলিয়ন কিলোমিটার দূরত্ব পর্যন্ত ট্রাভেল করেছে। এটা মহাকাশে সবথেকে দূরবর্তী স্থানে পাড়ি দেওয়া মানব নির্মিত যানের মধ্যে অন্যতম। কিন্তু যদি এই মহাকাশ যানটাই প্রক্সিমা সেন্টাউরির দিকে এগিয়ে যায় তাহলে সেখানে পৌঁছাতে 70,000 বছর সময় লাগবে। মানে এখন যদি এই মহাকাশ যানটাকে সেখানে পাঠানো হয় তাহলে এটা আমাদের 3000তম প্রজন্মকে সেখানে গিয়ে পৌঁছে দেবে। আমরা দ্রুত গতিসম্পন্ন মহাকাশযান তৈরি করব, এটা বলা যতটা সহজ, বাস্তবে করে দেখানো ততটাও সহজ নয়। বিজ্ঞানে স্পিড বাড়ানোর মানে হলো এনার্জির প্রয়োজনীয়তাকে কয়েক গুণ বৃদ্ধি করা। রকেট যত দ্রুত গতিতে চলবে তত বেশি ফুয়েলের প্রয়োজন হবে, আর ফুয়েল বেশি রাখলে রকেট তত ভারী হয়ে যাবে, যার ফলে তার স্পিড কমে যাবে। এটা হলো এমন একটা সায়েন্টিফিক ট্রাপ যেখানে পৃথিবীর সমস্ত ইঞ্জিনিয়াররা ফেসে গেছেন। আমরা যদি 100 বছরের মধ্যে প্রক্সিমাতে পৌঁছাতে চাই তাহলে আমাদের প্রতি সেকেন্ডে 12,000 কিলোমিটার গতিবেগে সেখানে যেতে হবে। এটা বর্তমান সময়ের কোনো মেশিনের পক্ষেই সম্ভব নয়। আমাদের সবথেকে দ্রুত গতিসম্পন্ন মহাকাশযান পার্কার সোলার প্রোবই শুধুমাত্র প্রতি ঘন্টায় 7 লক্ষ কিলোমিটার গতিবেগে এগিয়ে যায়, যেটা আলোর গতিবেগের মাত্র 0.06%। তবে বিজ্ঞানে নতুন নতুন কৌশল অনুসন্ধান করা হচ্ছে, যেমন নাম্বার 1, আয়ন প্রপালশন। এটা ধীরে ধীরে গতি বাড়িয়ে তোলে, তবে তার জন্য অনেক এনার্জি সাশ্রয়ী। নাম্বার 2, নিউক্লিয়ার প্রপালশন। এতে পরমাণু এনার্জির থেকে শক্তিশালী থ্রাস্ট পাওয়া যায়, তবে এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নাম্বার 3, লাইট সেল টেকনোলজি। এতে মহাকাশযানকে সূর্যের আলো ধাক্কা দেয়। এই কৌশলের উপরে ভিত্তি করে ব্রেক থ্রু স্টারশট প্রজেক্টে কাজ করা হচ্ছে, যার লক্ষ্য হলো দেশলাইয়ের বাক্সর মতো ছোট একটা মহাকাশযান যেটা লাইটের 20% স্পিডে ট্রাভেল করবে। যদি এই প্রজেক্টটা সফল হয় তাহলে প্রক্সিমা সেন্টাউরিতে পৌঁছাতে মাত্র 20 বছর সময় লাগবে। এই চিন্তাধারাটা ভালো ঠিকই, তবে এটা বাস্তবায়িত করে তোলা অনেক কঠিন কাজ। বন্ধুরা, মহাকাশ কোনো শূন্য জায়গা নয়, যেখানে কসমিক রেডিয়েশন, মাইক্রোমিটিওরয়েড এবং ডাস্ট পার্টিকেল সমস্ত দিকে ঘুরতে থাকে। যদি কোনো মহাকাশযান আলোর স্পিডের 10% হিসেবেও চলে তাহলে একটা বালুকণার মতো ছোট জিনিসও তার সাথে ধাক্কা খায় তাহলে বোমার মতো বিস্ফোরণ হবে এবং সেটাকে নষ্ট করে ফেলবে। সেই জন্য বিজ্ঞানীরা বলেন যে মহাকাশের দূরত্ব নয়, বিপদের ঝুঁকি হলো আসল শত্রু। মানব শরীর এবং মস্তিষ্ক দীর্ঘ সময় পর্যন্ত মহাকাশের নিস্তব্ধতায় টিকে থাকতে পারে না। শূন্যতা, একাকিত্ব এবং আলোর অভাব মানুষকে মানসিকভাবে ভেঙে ফেলে। যদি এই সফরটা 1000 বছর ধরে চলে তাহলে হয়তো অনেক প্রজন্মই সেই মহাকাশযানে জন্মাবে এবং পৃথিবীকে না দেখেই মারা যাবে। তারা কি জানতে পারবে যে তাদের পূর্বপুরুষরা কোথা থেকে এসেছিল? বর্তমান সময়ে আমাদের কাছে যে সমস্ত টেকনোলজি অ্যাভেলেবেল আছে সেগুলো শুধুমাত্র আমাদের সৌরজগৎ পর্যন্তই সীমাবদ্ধ। আমাদেরকে আমাদের রকেট, প্রোপালশন সিস্টেম এবং শক্তির উৎপাদনকে 1000 গুণ বেশি উন্নত করতে হবে। মানুষ এখনও পর্যন্ত সমুদ্র অতিক্রম করেছে, আকাশ স্পর্শ করেছে, চাঁদের মাটিতে পা রেখেছে। এখন চ্যালেঞ্জ হলো নক্ষত্রের কাছে পৌঁছানো। ধরুন কোনো মহাকাশযান পৃথিবী থেকে রওনা দিয়েছে, তার লক্ষ্য হলো প্রক্সিমা সেন্টাউরি।
সেই নক্ষত্র যাকে একটা উজ্জ্বল বিন্দু বলে মনে হয়, কিন্তু সেখানে পৌঁছাতে কয়েক লক্ষ বছর সময় লাগবে। রকেটটা মহাকাশের কালো অন্ধকারে ধীরে ধীরে এগোচ্ছে, আর তার পিছনে একটা জিনিসে অবশিষ্ট আছে, পৃথিবীর ফেড হয়ে যাওয়া আলো। এখানে প্রশ্ন এটা নয় যে মানুষের পক্ষে কি সেখানে যাওয়া সম্ভব, বরং প্রশ্ন এটা যে সেখানে কিভাবে যাওয়া সম্ভব। রকেটকে আলো 10%, 20% কিংবা 50% স্পিডে পৌঁছানোর জন্য এনার্জির প্রয়োজনীয়তা অনেক গুণ বেড়ে যায়। আমাদের যদি লাইটের 10% স্পিড প্রয়োজন হয়, তাহলে আমাদের ততটা এনার্জির প্রয়োজন হবে যতটা পৃথিবী এক বছরে ব্যবহার করে। অন্যদিকে আমরা যদি 50% লাইটের স্পিড চাই, তাহলে ততটা এনার্জির প্রয়োজন হবে যতটা সূর্য থেকে কয়েক সেকেন্ডে নির্গত হয়। এই পরিসংখ্যানটা সত্যি উদ্বেগ সৃষ্টি করে, কারণ আমাদের কাছে উপস্থিত কেমিক্যাল ফুয়েল রকেট এত এনার্জি কখনোই দিতে পারবে না। এমনকি গোটা পৃথিবীর ফুয়েল যদি একটা রকেটে দিয়ে দেওয়া হয়, তাহলে সেটা স্পিডে আশেপাশে পৌঁছাতে পারবে না। সেই জন্য বিজ্ঞানীরা নিউক্লিয়ার ফিউশনের দিকে দৃষ্টিপাত করছেন। এটা হলো সেই প্রক্রিয়া যেটা সূর্যের ভেতরে ঘটে থাকে, যেখানে হাইড্রোজেনের পরমাণু যুক্ত হয়ে হিলিয়াম তৈরি করে এবং এনার্জি রিলিজ করে। আমরা যদি এই প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা অসীম এনার্জি পেতে পারি। 1950 সালে প্রজেক্ট অরিয়ন শুরু হয়েছিল, যার লক্ষ্য ছিল এমন একটা রকেট নির্মাণ করা যার পেছনে পরমাণু বোমার বিস্ফোরণের মাধ্যমে থ্রাস্ট দিতে পারবে। থিওরি অনুযায়ী এটা সম্ভব ছিল, কিন্তু এটা এত বিপজ্জনক ছিল যে বিশ্ববাসী এটাকে আটকে দেয়। একটা রকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক সেকেন্ডে একটা করে নিউক্লিয়ার বিস্ফোরণ মারাত্মক বিপজ্জনক ছিল। বিজ্ঞানীদের নজর এখন ফিউশন প্রোপালশন সিস্টেমের দিকে আটকে আছে, যেমন ডিডালাস প্রজেক্ট এবং ইকারাস ইন্টারস্টেলার। বিজ্ঞানীদের মতে আমরা যদি হাইড্রোজেনকে নিয়ন্ত্রিত ফিউশনে বদলে ফেলতে পারি, তাহলে আমরা 0.1 থেকে 0.2 লাইট স্পিডে পৌঁছতে পারব। তবে এটা এখনও পর্যন্ত শুধুমাত্র গণনা এবং প্রোটোটাইপে সীমাবদ্ধ। 2016 সালে একটা বড় ঘোষণা হয়েছিল, ব্রেক থ্রু স্টারশট প্রজেক্টের ঘোষণা, যেখানে ইউরি মিলনার, স্টিফেন হকিং এবং অন্যান্য বিজ্ঞানীরা মিলে এমন একটা মিশনের প্রস্তাব সামনে রাখেন যেটা ইতিহাস বদলে ফেলতে পারে। এই প্রজেক্টের অধীনে একটা দেশলাইয়ের বাক্সের মতো ছোট স্পেসক্রাফটের ভিতরে একটা লাইট শিল থাকবে। পৃথিবী থেকে বিশাল লেজার বিম তাকে এত জোরে ধাক্কা দেবে যে সেটা 20% লাইটের স্পিডে পৌঁছে যাবে। এটা শুনতে সহজ বলে মনে হলেও এতে কয়েকশো সমস্যা আছে। লেজারকে মহাকাশে সঠিক দিকে ফোকাস করা প্রায় অসম্ভব একটা ব্যাপার। এত দ্রুত গতিতে একটা ধুলোকণাও মহাকাশযানকে ধ্বংস করে দিতে পারে। এত ছোট মহাকাশযানে ক্যামেরা, সেন্সর এবং কমিউনিকেশন সিস্টেম ফিট করা একেবারেই সহজ নয়। কিন্তু তারপরে যদি এই মহাকাশযানটা কোনোভাবে বেরিয়ে যায়, তাহলে সেটা কয়েক বিলিয়ন কিলোমিটার পর্যন্ত বাতাস, না কোনো ম্যাগনেটিক শিল্ড যেটা কসমিক রেডিয়েশনের হাত থেকে রক্ষা করতে পারবে। মহাকাশের সব দিক থেকে আসা গামা রেজ এবং চার্জ পার্টিকেল যে কোনো ইলেকট্রনিক সিস্টেমকে গলিয়ে ফেলতে পারে। এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মহাকাশযানে মজবুত শিল্ডের প্রয়োজন। তবে যদি এই শিল্ডটা ভারী হয়, তাহলে মহাকাশযানের স্পিড কমে যাবে, মানে আবার সেই পুরনো সমস্যা দেখা দেবে। ধরুন কোনোভাবে এই মহাকাশযানটা প্রক্সিমার দিকে বেরিয়ে গেল, এবার তাকে ডেটা পাঠাতে হবে, কিন্তু যে সিগন্যালটা সে পাঠাবে সেটা পৃথিবীতে আসতে 4.24 বছর সময় লাগবে। অর্থাৎ সেটা যদি আজ কোনো ছবি পাঠাই, তাহলে সেটা আমরা 4 বছর পরে দেখতে পাবো। আবার যদি আমরা তাকে কোনো কমেন্ট পাঠাই, তাহলে তার উত্তর পেতে আমাদের 8 বছর অপেক্ষা করতে হবে। এত দেরি হলে কোনো মিশন কীভাবে কন্ট্রোল করা সম্ভব? বন্ধুরা, এটা হলো এমন একটা সফর যেখানে সমস্ত আদেশ, সমস্ত ভুল এবং সমস্ত সংশোধন অনেক বছর দূরে আছে। যদি কোনোদিন মানুষ এই দিকে রওনা দেয়, তাহলে সবথেকে বড় প্রশ্ন হবে বেঁচে থাকা। আমাদের শরীর পৃথিবীর মাধ্যাকর্ষণ, বায়ুমণ্ডল এবং জৈবিক চক্রের হিসেবে তৈরি হয়েছে। মহাকাশে কয়েক মাস থাকলে হাড় এবং পেশি দুর্বল হয়ে যাবে, হার্টের কার্যক্রম কমে যাবে। এবার কল্পনা করুন যে কয়েক বছর বা কয়েক প্রজন্ম সেখানে থাকলে কি অবস্থা হবে। বেশ কিছু বিজ্ঞানী জেনারেশন শিপের কল্পনা করেছেন। এটা হলো এমন একটা মহাকাশযান যেখানে হাজার হাজার মানুষ থাকবে, জন্ম নেবে, মারা যাবে এবং তাদের ভবিষ্যৎ প্রজন্ম গন্তব্যে পৌঁছাবে। তবে এত দীর্ঘ সময় পর্যন্ত মানুষ কি তাদের আসল উদ্দেশ্য মনে রাখতে পারবে, নাকি সময়ের সঙ্গে সঙ্গে তারা আসল উদ্দেশ্যটাই ভুলে যাবে? এই সব কিছুর মাঝে আরেকটা বড় সত্যি হলো, এই সফরটা মানব জীবনের থেকেও অনেক বড়। এখানে এমন সময়ের কথা বলা হচ্ছে যেটা সভ্যতার উৎপত্তি এবং সমাপ্তির থেকেও দীর্ঘ। আজকে যে বাচ্চারা জন্ম নিচ্ছে, তার 3000তম প্রজন্ম হয়তো সেই নক্ষত্রটার ছবি দেখবে। তাও মানুষ এই স্বপ্নটাকে সত্যি করার জন্য অক্লান্ত পরিশ্রম করছে, কারণ আমরা সবসময় গণ্ডি পেরিয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা মহাসাগর অতিক্রম করেছি, আকাশ স্পর্শ করেছি, চাঁদকে জয় করেছি,
এবার আমাদের শুধুমাত্র নক্ষত্রের কাছে যেতে হবে। মহাকাশের গভীরে ভাসমান একটা মহাকাশযান, যার পেছনে কয়েক লক্ষ কিলোমিটার জুড়ে বিস্তৃত অন্ধকার, নীরবতা এবং সামনে অনন্ত দূরত্বে মিটমিট করে জ্বলতে থাকা একটা নক্ষত্র, প্রক্সিমা সেন্টাউরি। এই দৃশ্যটা হলো মানব সভ্যতার সবথেকে দামি স্বপ্নগুলোর মধ্যে অন্যতম, একটা অজানা নক্ষত্রে পাড়ি দেওয়ার স্বপ্ন। সো বন্ধুরা, আজকে আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে? আমরা কি সত্যিই ভবিষ্যতে এখানে পাড়ি দিতে পারবো? আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।